আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে। শুরুতেই আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকবো মারিয়া শিমু। চায়ের চুমুকে। দিনের শুরুতেই আজ কি বার কয় তারিখ তা এখন দেখে নেব দিনক্ষণ সেগমেন্ট থেকে। আজ বুধবার ৩রা জুন ২০২০ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪১ হিজরি। ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বাংলাদেশ, তাই আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, আকাশের অবস্থা কি হবে তা এখন দেখে নেব হাওয়া বদল থেকে। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর। আজকের তাপমাত্রা সর্বনিম্ন ২৬, সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ ৬৮%, বাতাসের গতি ঘন্টায় ৭ কিলোমিটার। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকা ও তার আশেপাশে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা৪২ এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা১১। ভাগ্য সম্পর্কে কম বেশি আমরা সবাই বিশ্বাস করি, তাই আজ কার ভাগ্যে কি আছে তা এখন দেখে নেব রাশিফল থেকে। মেষ রাশি। বিশ্বাসের জোর থাকা ভালো, তার মানে এই নয় যে আপনি সুযোগ পেলেই কথার প্যাঁচে অন্যকে কুপকাত করে ফেলবেন। অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। বৃষ রাশি। আপনার শারীরিক অবস্থা যাই হোক না কেন, মনের জোরে আপনি আপনার শরীরের সীমাবদ্ধতাকে জয় করতে সক্ষম হবেন। মিথুন রাশি। আপনার রয়েছে উপস্থিত বুদ্ধিমত্তা ও প্রখর স্মৃতিশক্তি। কেউ কেউ বয়সজনিত কারণে ভুলে যাওয়ার প্রবণতায় ভুগতে পারেন। এক্ষেত্রে দৈনন্দিন কাজের একটা ছোট নোট বই কিংবা হাতের স্মার্টফোন নোটপ্যাড ব্যবহার করতে পারেন। কর্কট রাশি। কিছু কিছু সময় থাকে যখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, একটু দেরি হলেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বলে অন্ধকারে ঢিল ছুটতে যাবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন। সিংহ রাশি। মনের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন। আপনার সীমাবদ্ধতা, সততা ও কাজে লেগে থাকার দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। কন্যা রাশি। কিছু কিছু সময় নিজের ভুলের মাসুল নিজেকেই গুনতে হয়। আপনার করণীয় কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন। পরনির্ভরতা কখনো কখনো নিজের সমস্যার কারণ হতে পারে। তুলা রাশি। বিপদে বন্ধুর পরিচয়, তাই বলে যারা শুধু আর্থিক প্রয়োজনে বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন তাদের এমন ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। বৃশ্চিক রাশি। মাঝে মধ্যে একটু আধটু আওয়াজ তুলে নিজের উপস্থিতি জানান দিতে হয়, এতে করে নীরব শ্রম অবমূল্যায়িত হওয়ার আশঙ্কা কমে যায়। ধনুরাশি। ভাগ্যোন্নয়নের জন্য কিছু দক্ষতা অর্জন করুন, যেটা আপনাকে আপনার প্রতিযোগীর চেয়ে এগিয়ে রাখবে। অভিজ্ঞ কোনো শিক্ষক কিংবা পরামর্শক আপনার ব্যক্তিগত কিংবা পেশাগত উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। মকর রাশি। আপনি একজন নীতিবান ও সৎ চিন্তাধারার অধিকারী, তবে কিছু কিছু সময় থাকে যখন নিজের স্বার্থ ছাড়াও অন্যের কল্যাণে স্বার্থহীনভাবে কাজ করতে হয়। কুম্ভ রাশি। যেসব কাজ একার পক্ষে কঠিন
তা সমমনা কারো সঙ্গে করার চেষ্টা করুন। অন্যের কল্যাণে কাজ করলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনি লাভবান হবেন। মীন রাশি, নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চায়ের চুমুকে সুস্থ থাকতে হলে কি কি করণীয় এবং কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন তা এখন দেখে নেব হেলথ টিপসে। চায়ের চুমুকে আমরা প্রায় দেখি যে বিশেষ করে অল্প বয়সের ছেলেমেয়েরা যাদের লাইফ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, যেমন দেরি করে ঘুমায়, সারাদিনে চ্যাটিং করতেছে অথবা কম্পিউটারে কাজ করছে অথবা টেলিফোনে খুব ব্যস্ত থাকছে, এই সমস্ত রোগীগুলোই আমরা বেশি দেখতে পাচ্ছি। তাদের যে সমস্যাগুলো কি হয়, যে প্রায় বলে যে মুখ খুলতে অসুবিধা হচ্ছে এবং কানের দুই পাশ দিয়ে একটা শব্দ হয়, কোনো কোনো সময় মুখটা খুলতে সোজা করে খুলতে পারে না, বাঁকা হয়ে যায়, আর কোনো কোনো সময় মুখ খুলতেও খুব কষ্ট হয়ে যায়, অথবা পরের দিকে মুখটা খুলে হা করতে যেয়ে আটকায় যায়, যে লকজ বলা হয়ে থাকে। এই সমস্ত অবস্থায় বিভিন্ন রকম আমরা দেখতে পাই যে একটা যে কোনো জয়েন্টের মধ্যে যেগুলো একটা জয়েন্ট ক্যাভিটি থাকে, ফ্লুইড থাকে, কার্টিলেজ থাকে, সেগুলোর মধ্যে বিভিন্ন প্রদাহ পরিবর্তন হয়ে থাকে। এছাড়া আরও বড় কারণ রয়ে গেছে দাঁতের, বিশেষ করে আমি যে মডেল দেখাই, আমরা যদি দেখি যে নিচের চোয়ালটা মুভ করছে, এই যে একটা দাঁত উপর নিচে থাকে বলে আমাদের চোয়ালে ব্যালেন্স হয়, যেটা আগে তো ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যদি একটা কোনো রোগীর যদি অনেকগুলো দাঁত পেছন দিকে না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, তার নিচের চোয়ালটা বেশি করে উপরে চলে যাবে এবং আলটিমেটলি যে প্রেশারটা পড়বে জয়েন্টের পাশে, যেটা হচ্ছে কানের পাশে জয়েন্টটা থাকে, এটাকে আমি বলি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার, আর্থ্রালজি, বিভিন্ন নামে এটা পরিচিত। এছাড়া কিছু মেডিকেল প্রবলেমের জন্য, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন আর্থ্রাইটিসের কারণ হতে পারে, অথবা সেগুলো জিনিসও আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে কী কারণে তার জয়েন্টের সমস্যা হচ্ছে। অথবা আমি একটা কথাই সবাইকে বলবো যে যদি এরকম কোনো কিছু কানের পাশে ব্যথা হচ্ছে, যেটা অনেকে মনে কানের ব্যথা, কিন্তু আসলে কানের ব্যথা না, ইএনটির কাছে গেলে ইএনটি ডক্টর বলে না তোমার কিছু নাই, বেসিক্যালি এটা চিএমজে বা জয়েন্টেরই সমস্যা। সেখানে আমরা বিশেষ করে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা ডেন্টাল সার্জনরা সহজেই এটা এক্সামিন করে বলতে পারি যে তার রোগটা কী, এবং তাকে অ্যাডভাইস করা এবং কিছু চিকিৎসা দিলেই কিন্তু এই রোগটা সমাধান করা সম্ভব। চায়ের চুমুকে আমরা সবাই চাই সুন্দর ত্বকের অধিকারী হতে, তাই ত্বক সুন্দর রাখার জন্য ঘরে বসে কিভাবে নিজের ত্বকের যত্ন নেবেন তা এখন দেখে নেব বিউটি টিপসে। চায়ের চুমুকে শুভ সকাল। চায়ের চুমুকের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু এখন দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত কাজের জন্য বের হইতে হয়, অনেকে ইউনিভার্সিটিতে কলেজে যেতে হয়, অফিস করতে হয়, সো আমাদের হাতে পায়ে কিন্তু, এবং দেখা যাচ্ছে প্রথমত আমাদের পলিউশন অনেক, ধুলাবালি, এবং যারা ইনডোরে কাজ করে এসির জন্য হাত পা ড্রাই হয়ে যাচ্ছে এবং বাইরে বের হলে ধুলাবালি। সো সেই জন্য যদি আমাদের হাতে পায়ে একটু যত্ন নেওয়া হয় বাড়তি, এবং এটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে দেখা যায় আমরা ঘরে অ্যাটলিস্ট 2 দিন টাইম পাই, আমরা যদি একটা দিন একটু হাতে পায়ের জন্য আমরা একটা ঘন্টা ব্যয় করি, তাহলে কিন্তু হাতে পায়েরও খুব সুন্দর যত্ন হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আমরা বলে যদি একটু গরম পানি এবং লিকুইড সোপ, সেটা শ্যাম্পু হতে পারে অথবা যে কোনো হ্যান্ড ওয়াশ হতে পারে, এবং বাথ সল্টটা আমরা একদম লবণের মতো, এবং এটা কাইন্ড অফ স্ক্রাব, সি সল্ট বলা হয় অথবা বাথ সল্টও বলা হয়, এটা আমরা দিব। এবং যদি সামান্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারি, জাস্ট 1-2 ফোঁটা, বেশি গরম হলে আমরা দিব না, জাস্ট হালকা গরম হলে, যেটা আমরা সহ্য করতে পারি, এই টাইপের গরম হলে আমরা 1-2 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারি। সেক্ষেত্রে হবে পাটা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি অপরিষ্কার থাকে সেটা, এবং খুব সুন্দর করে তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। এবং সেটার সাথে আমরা একটু লেবু পিস করে দিয়ে নিতে পারি, এবং এটা কিছু আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে পায়ের যে পাতাটা আছে, পায়ের যে নিচের পাতাটা আছে, সেটাকে আমরা যদি একটু ভালো করে ঘষে নেই, অনেক সময় দেখা যাচ্ছে ফেটে যায় পাটা এবং ময়লাটা হয়ে যায়, এটাও খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে। দেন আমরা একটু নেলটাকে সুন্দর করে ক্লিন করতে পারি, একটু ক্রিম দিয়ে, একটু নেল পুশার পাওয়া যায়, এগুলো আমাদের সব সুপার শপগুলোতেই খুব সুন্দরভাবে পাওয়া যায়। এটা যদি আমরা একটা প্যাডিকিওর বা ম্যানিকিওর কিট কিনে নেই, ঘরে বসে খুব সুন্দর করে করতে পারি। এবং এটা করার পরে অবশ্যই একটু অলিভ অয়েল অথবা যে কোনো ক্রিমি টাইপের কিছু লাগাতে হবে। এবং রাত্রেবেলা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, এখন আমরা ম্যাক্সিমাম সবাই এসিতে ঘুমাই, যেহেতু প্রচুর গরম, এবং এসিতে কিন্তু আমাদের হাত পা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, যেরকম আমাদের মাথার স্কাল্পটাও ড্রাই হয়ে যায়, আমরা অনেক সময় বুঝি না যে এসিতে আমাদের ড্রাই হয়ে যায়। সেজন্য আমরা যদি একদম একটু ক্লিন করে
রাত্রেবেলা ঘুমানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে ভ্যাসলিন অথবা যে কোনো ময়শ্চারাইজিং অথবা অলিভ অয়েল দিয়ে রাখি, তাহলে কিন্তু পাটায় খুব সুন্দর একটা ময়শ্চারাইজ হবে। আমরা সবসময় আমাদের ফেসটাকে যত্ন নিই, কিন্তু হাতে পায়ের বিশেষ করে কোনো যত্ন নিই না। তাহলে আপনারা দেখবেন যে পাটাও খুব সুন্দর থাকবে এবং হাতের যত্নটাও ওইভাবে করলে হাতটাও খুব সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। চায়ের চুমুকে বাংলা গানের সুর ও কথা আমাদের সকলকে মুগ্ধ করে, তাই এখন চলুন শুনে আসি চমৎকার একটি গান। আজ তোমার অভাব আমি বুঝেছি, আজ তোমার অভাব আমি বুঝেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু ভেবেছি, তোমায় খুঁজেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু কেঁদেছি। চোখে চোখে কথা বলা, অভিমানে ঝড় তোলা, করে না কেউ আর পাগলামি, তুমি ছাড়া একা আমি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু ভেবেছি, তোমায় খুঁজেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু কেঁদেছি। মনে পড়ে স্মৃতি যত, আমার বুক পড়ে তত, পারি না বোঝাতে মনকে আমি, দু চোখে এসো তুমি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু ভেবেছি, তোমায় খুঁজেছি, খালি বিছানাটায় বারবার এপাশ ওপাশ করে সারা রাত শুধু কেঁদেছি। চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। চায়ের চুমুকে ঈদের এই সুন্দর সকালে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন যার হাতে তৈরি হয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা। তিনি আমাদের সকলের প্রিয় সুরকার মান্নান মোহাম্মদ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছে, শুভ সকাল তোমাকেও। ধন্যবাদ, আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই জানতে চাই যে এই করোনার মধ্যে ঈদ কেমন গেল বা কেমন কাটলো? সত্যি কথা বলতে কি যে এবার মানুষ তো আতঙ্কিত, মানুষ করোনার মধ্যে পড়ে গেছে। কোভিড-19 সারা বিশ্ব জুড়ে একটা বিশাল ওটাকে কি বলে প্রভাব ফেলে গেছে। আর সত্যি কথা একটা বালা চলে এসছে, সত্যি কথা বলতে কি। তো এর মধ্যে সবাই পড়ে গেছে, যেমন সাধারণ মানুষ তো পড়েছে, তার মধ্যে আমরা যারা শিল্পী সমাজে কাজ করি, শিল্পীরা আছি আমরা যারা কাজ করি, যারা মেকার, তারা তো একদম টোটালি বসা, ঘরের বাইরে নেই, কারণ কোয়ারেন্টাইনে আছি আমরা। এই অবস্থায় আমাদের দিনকাল যাচ্ছে, যেখানে সারা বিশ্ব স্থমিত হয়ে গেছে, সেখানে তো এটা বলার কোনো কিছুই নেই। মোট কথা শিল্পীরা
আমরা সবাই ঘরে বসা এখন টোটালি। আচ্ছা, তো এই করোনার জন্য আমরা তো সবাই জানি যে যেহেতু আমাদের দেশটা একেবারেই কি বলা যায় উন্নয়নশীল একটা দেশ ছিল এবং আমাদের আর্থিক অবস্থা কিন্তু সবার একরকম নয়, তার মধ্যে 60% লোকেরাই রয়েছে একদম নিম্ন আয়ের মানুষ। তো তারা তো তাদের কথা তো আসলে আমরা সবাই জানি কম বেশি যারা রয়েছি, বাট তার পাশাপাশিও শিল্পীরা বা আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন? ছোট শ্রেণী এবং মাঝখানে বাদ দিলে উচ্চ শ্রেণীর যে লোকজন এরা কিন্তু বেশ মোটামুটি ভালো আছে, কারণ বড়দের টাকা আছে, ছোটরা হাত পাতলেই পায়। মধ্যবিত্তের একটা বিষয় যে এরা না নিচে নামতে পারছে না উপরে যেতে পারছে, এই মধ্যবিত্ত মানুষদের খুব টানাপোড়েন হয়ে গেছে। আর যেটি তুমি বললা যে অর্থনৈতিকভাবে মন্দা, যেটা শিল্পীদের মধ্যে, শিল্পীদের এন্টারটেনমেন্ট কি একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয়, যেখানে এন্টারটেন করলে মানুষ খুশি হয়, আনন্দ পায়, সেই উৎসটাই তো নেই। সবাই ঘরবন্দি বন্দি হয়ে এখন মানুষ যার যেমনে বাসায় আছে। বাসায় আসলে আচ্ছা, বাসায় থাকলে এখন খাদ্যের তো প্রয়োজন আছে। বা চমৎকার বলেছেন আসলে। তারপরেও যেটা আমরা বুঝি যে সকলে মিলেই যদি আমরা এখন একে অপরকে নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু যদি একটু সাহায্যের হাত বাড়াই, বা যেটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, সেই জায়গাটাও যদি আমরা পালন করি, আমার মনে হয় যে এই প্রভাবটা কিছুটা হলেও আর্থিক যেই সংখ্যাটা বা আর্থিক যে সংকটটা সেটা কিছুটা হলেও হয়তো বা কমবে। তো প্রতিবার আমরা জানি যে ঈদ উপলক্ষে আপনার অনেক ব্যস্ততা থাকে এবং আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, এত বেশি ব্যস্ত থাকেন যে দেখা যায় ঘুমও ঠিক মতো আপনার হয় না। কিন্তু এবার করোনার কারণে আসলে কতটুকু কাজ করতে পেরেছেন বা ঈদে আসলে কি কি কাজ এসেছে আপনার? শিমু, আমি সবসময় ব্যস্ত থাকি সত্যি কথা বলতে কি। আর তুমি যে ঘুমের কথাটা বললা, ওটা পরে এটা আসে, আমি ঘুমের কথাটা বললা যে আপনার তো ঘুমও কম হয়। সত্যি কথা বলতে কি যে আমি একসময় অডিও জগৎ যখন ছিল, এখন তো অডিও ইন্ডাস্ট্রিজ একদম নাই বললেই চলে, ইউটিউব বেসিস হয়ে গেছে এখন। আমি এত ব্যস্ত ছিলাম যে আমি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা মাত্র আমি রেস্ট পেয়েছি, বিশ্রামের সময় পেয়েছি, এত কাজ করেছি আমি এক সময়। এখন তো আর সেই রকম ইয়ে নাই, কিন্তু আমার বেলায় লাখ লাখ আল্লাহ দরবারে শুকরানা আদায় করছি আমি। সেটি হচ্ছে যে আমার বেলায় এটি উল্টো। এখন পর্যন্ত ওই ব্যস্ততা হয়তো আমি ঘুমের সময় আরও 3 ঘন্টা আমি পেয়েছি, হ্যাঁ প্লাস হয়েছে, কিন্তু আমার কিন্তু কাজ চলছেই। কাজ চলছে মানে কি, আমার ঈদের কাজ করতে হয়, আমার 2টা ঈদ, আমার 1 বছরের 2টা ঈদ। তোমরা যারা কি বলে আমাকে জ্বালাচ্ছ, হ্যাঁ 1টি বছর তোমাদের কাজ করতে হয়, বাইরে কিছু খুব কি বলে রেয়ার কোনো সেই হাইটের কাজ না হলে করি না আমি, সত্যি কথা বলতে কি। কোয়ালিটিফুল কাজ ছাড়া আমি করি না, করি সেই রকম ইয়ে করি, কিন্তু ওই কাজটা যে করতে গিয়ে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়। মানে এখন ভালো কিছু করছি, এখন আরো বেশি যত্ন দেওয়া হয়, এখন আরো বেশি যত্ন, যেহেতু আমরা মানে বের হতে পারছি না বা ইয়ে করতে। যাই হোক, এখন তো বাসায় বাসায় স্টুডিও, তো হোম স্টুডিও আছে, নিজের কাজগুলি ফরম্যাট করি। আর যে কথা তুমি বলছো যে যদি দায়বদ্ধতা, যে একে অপরকে যদি আমরা যদি এই সময় যদি হেল্পফুল হই একে অপরের প্রতি, তাহলে আমাদের তাতে সেই ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা হচ্ছে আমাকে মান্নান মোহাম্মদকে মেজদা বলে ইন্ডাস্ট্রিজে সম্বোধন করে, তুমি জানো। আচ্ছা, এই মেজদাকে কে প্রথম আবিষ্কার করলো? অনেক বছর আগে। ওই ছেলেটার হাতে কি বলে ইন্ডাস্ট্রিজে জন্ম আমার হাত দিয়ে। খুব ভালো গান করে, আরিফুল ইসলাম মিঠু গজল করে আর আধুনিক গানও করে, বেশ ভালো গলা। ওই ছেলেটা আজ থেকে অনেক বছর আগে, যখন ও ছোট ছিল প্রায়, তো মেজদা বলে ডাকলো আমাকে কেন তুমি মানতে? তো ও আর রাজশাহী বাড়ি, তো হ্যাঁ গো তোমাকে মেজদা ডেকেছি কেন তুমি জানো? আমাকে কেন রেকর্ডিং? পাগলা, বেশ মেজাজ আছে, গান করে খুব সুন্দর, একটু মেহেদি হাসান, গোলাম আলী ভাও, এইসব একটু ভাও একটু আছে। তো যাই হোক, আমার হাতে পড়লো।
পড়ার পরে তার যে বিষয়টা হঠাৎ করে আমাকে ডাকার পরে না আমার হঠাৎ করে দেখি আমার গা কাটা দিয়ে উঠলাম, কী রে আমাকে মেজদা ডাকলো, পিছনে বসা আছে, আমি একটা পিচ বাজাচ্ছিলাম ওর গানে। তুই তো জানো আমি কিবোর্ড প্লে করি ইন্ডাস্ট্রিজে আজ অনেক বছর, তখন তোমাদের জন্ম হয়েছে কিনা আমি জানি না। 80 সাল থেকে আমি প্রফেশনালি কাজ করি। বিটিভিতে আমি মিউজিক ডাইরেক্টর, সরকারিভাবে বিটিভি, রেডিও, টেলিভিশন সব জায়গায়। ফিল্ম ইন্ডাস্ট্রিজে আমি কিবোর্ড প্লেয়ার হিসাবে, কণ্ঠশিল্পী হিসাবে বা মিউজিক ডাইরেক্টর হিসাবে কাজ করেছে অনেক ছবির। যাই হোক, এই ছেলে আমাকে মেজদা ডাকলো। তো আমি বললাম, কি বে মেজদা ডাকছিস কেন, কি হয়েছে তোর? তোমাকে মেজদাই মনে হলো গো, তুমি খালি দিয়ে যাচ্ছ কিন্তু তুমি লিখছো না কিছু। আমি কেন, কীরকম? মানে বিষয়টা হচ্ছে আমি খালি দিয়ে যাচ্ছি নিচে না, মানে একটি গানের পিস একটা অলংকার, গানকে সৌন্দর্য করার জন্য, শ্রুতিমধুর করার জন্য আমি বাজাচ্ছি, বা পিসটা এত সুন্দর হচ্ছে না, বারবার ট্রাই করছি। মানে ও বলতেছে একবারে বাজা দিলে তো হয়ে যেত, মানুষ পারে। কিন্তু এনার মতো একজন এই কোয়ালিটির একজন মিউজিশিয়ান, একজন মিউজিক ডাইরেক্টর, উনি বারবার ওই পিসটা মানে যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট মানে একদম পারফেক্ট না হয়েছে ততক্ষণ বাজা ট্রাই করতেছে। তখন ওই বললো, তাহলে কীভাবে তুই আমাকে মেজদা ডাকলি কেন? আমার বড় ভাই তুই জানিস না, না না গো, তুমি মেজো দিদির মেজদা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজো দিদির মেজদা, যে নিজে না খেয়ে সে মানুষকে দিয়ে যায়। তো তখন থেকে আমার দেওয়া শুরু, এখন পর্যন্ত আমি মেজদাই আছি, এখনও আমার দেয়ার হাত কমেনি। আমি সারাক্ষণ আমি যা পাচ্ছি সেখান থেকে আমি দিয়ে যাচ্ছি। তবে মানুষ মানুষের জন্য, আল্লাহ মানুষকে সৃষ্টি করছে মানুষ মানুষের জন্য, আল্লাহর জন্য সৃষ্টি করছে মানুষকে। যা আমি আছি বোঝাই দিছে যে হ্যাঁ রাব্বুল আলামিন লা শারিকা লাহু। তো যেহেতু আপনি আজকে একটা দীর্ঘ সময় ধরেই সঙ্গীতের সঙ্গে আছেন এবং আপনার হাত দিয়েই অনেক শিল্পীদের জন্ম হয়েছে, অনেক বিখ্যাত যারা রয়েছেন তারা, তো আপনার কাছে জানতে চাই যে এখন অনেক শিল্পীরাই দেখা যায় যে আসে হুট করে, এসে খুব বেশি ফেমাস হয়ে যায়, আবার দেখা যায় হুট করে হারিয়ে যাচ্ছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন? এটির কারণ তো অনেক কিছুই আছে শিমু, এটা তো অনেক লম্বা একটি সাক্ষাৎকারের বিষয় ছিল। যাই হোক, আমি সংক্ষেপে বলি, সেটি হচ্ছে যে ইংলিশে একটা সুন্দর একটা কথা আছে জানো, এনিথিং নাথিং গোজ আনপেইড। তুমি কোনো কিছু যদি উপস্থাপন করতে চাও ভালো করে, তুমি তো সুন্দর গান করো, আমার থেকেই তোমার এই পৃথিবীতে আসা, সত্যি কথা বলতে কি, সাথে আরেকজন ডক্টর মাহফুজুর রহমান, আমার প্রিয় শিল্পী। তো এখানে যে বিষয়গুলি হচ্ছে যে এটা হচ্ছে একটা সাধনার বিষয়, প্রত্যেকটি বিষয় জানার বিষয়। আজকে তুমি যে গান করছো এটা তোমার গড গিফটেড একটা বিষয় ছিল, আজকে তুমি বুঝে করছো, এটা আমাদের মারফতে হচ্ছে, আমরা জানি বিধায় তোমাকে টেকনিকগুলি আমরা দেখাই দিচ্ছি, তাই না? যদি তোমার এই প্র্যাকটিসটা একদম ছোটোবেলার থেকে থাকতো তাহলে একটা তৈরি একটা বিষয় থাকতো তোমার মধ্যে। আচ্ছা, ক্ষণস্থায়ী একটা বিষয় হলো কি, যে তুমি একটা প্রোডাক্ট তৈরি করলা, সেটা তো বাজারে বিক্রি করার জন্য তৈরি করলা। এই প্রোডাক্টটা তোমার যদি এখন এটার ইয়াটা কি, কোয়ালিটিটা কি, কোন ধরনের হতে পারে, 1 নম্বর কোয়ালিটি, 2 নম্বর কোয়ালিটি, 3 নম্বর কোয়ালিটি, 4 নম্বর কোয়ালিটি, 5 নম্বর কোয়ালিটি, এরকম কোয়ালিটি। তা তুমি বাজারে বিক্রি করতে গেলে যে চা বেশি কোয়ালিটি ভালো হবে সেটা সেরকম দাম পাওয়া, তা তোমার কোয়ালিটি ভালো না, তুমি কম দাম পাবা। তার মানে আমরা যারা সঙ্গীত আমরা করে থাকি, যারা ডিরেকশন করে থাকি, সৃষ্টিকর্তা তো আল্লাহ, আমরা যারা মোটামুটি আমরা যারা এই কী বলে সূত্র করে থাকি বা গাই, আমাদের খুবই দরকার সেটা হচ্ছে কি, যে প্রথম থেকে শিখে আসাটা খুবই জরুরি। এখানে থাকা অথাকার বিষয়টা হচ্ছে যে এখানে কপালও লাগে, জানারও বিষয় আছে একটা। আমি আহ্বান করব প্রজন্মকে, যারা আমরা তো থাকবো না, তাদেরকে লিড করতে হবে। তাহলে আপনি জানেন না কিছু, আপনি কিছুই জানেন না, আপনি বলেন আমি ধরেন আমি একটা গিটার নিয়ে বা আমি একটা হারমোনি নিয়ে বা নিয়ে আমি ইয়ে করে দিলাম, তোমাকে বানাই বলছি শিমু, মনে করো,
তারা নাসিমো যেও না আমাকে ছেড়ে, বুঝো না অসীমো। হ্যাঁ বানাই বললাম এই অসীম, ওকে ঠিক আছে। আচ্ছা এটা তো একটা গড গিফটের একটা বিষয় থাকতে পারে, ধরে নিলে এটা গড গিফটের বিষয়। এটা যখন তুমি একটা ফরম্যাটে ফেলবা তখন তোমাকে ফরম্যাটটা তো জানতে হবে। তো এটাই যদি না জানো তাহলে তুমি এই এখান থেকে নিয়ে আর যে কি বলে সময়গুলি আছে, তারপরে আমি চলে যাব, তুমি আছো, তারপরে তো আরো জেনারেশন আছে, ওদের জন্য কি রেখে যাবা তুমি? তাহলে তার শিক্ষাটা মানে হচ্ছে প্রথম থেকেই শিখে আসতে হবে। শিখে আসা এবং কি পরিমাণ জানা দরকার, মানে উচ্চ অঙ্গের সঙ্গীত অ্যাটলিস্ট জানা দরকার, না হলে কিছুই করতে পারবে না। শোনো, সঙ্গীতের তিনটা ধারা আছে, বুঝবে কে বা কারা বুঝবে কি বলবো আমি, যাই হোক তাও বলি, যেহেতু আমরা ঈদের আনন্দ করছি আমি এরকম মজার কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রথম সূত্র কিন্তু হচ্ছে ফোক, আমাদের সে পল্লীগাথা পল্লী মায়ের কথা, যেটাকে আমরা ফোক বলি, আমাদের ট্রেডিশনাল ফোক, মানে আমাদের স্থায়ী যে আমাদের পল্লীগীতি, ভাওয়াইয়া, লালন গীতি, তারপরে বলো অনেক আমাদের, আমরা তো সমৃদ্ধশালী একটা দেশ, এই পল্লীগীতি, ভাওয়াইয়া, মানে যা প্রত্যেকটা দেশের এক একটা করে নিজস্ব সঙ্গীত আছে। তাহলে বলো কি পরিমাণ আমরা সমৃদ্ধশালী। পৃথিবীর মধ্যে এরকম সোনার দেশ আর নাই, মানে আমরা ফোকের দেশের যে মানুষ, আমরা এরকম দেশ আর কোথাও নাই। অন্য দেশে একটা কান্ট্রি সং থাকে একটা, কিন্তু আমাদের দেশের আহা সেই আউল বাউল মেটোয়ালি পথে সেই আমার রাখাল আমার সব কিছু আছে। সে শিমু যে কথা বলছি আমি, সেটি হচ্ছে যে ওই অরিজিন কিন্তু আমাদের ওখান থেকে কিন্তু ওই মডিফিকেশন হতে 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 আজকে কিন্তু মডার্ন সংস, এখান থেকে আমরা যেগুলি রক্স বলি, কি বলে ডিস্কো বলি, জ্যাজ বলি, কি বলে যাই থাকুক না কেন, যত সাবজেক্টই থাকুক না কেন, মানে ফরম্যাট কিন্তু, হ্যাঁ ফরম্যাট কিন্তু ফ্রম দ্য বিগিনিং, একদম গোড়া থেকে। তো আমাদের এটাই যদি পাকাপোক্ত না হয়, তাহলে আমি কি করব এখন, আমার নেক্সট জেনারেশনের জন্য আমি কি রেখে যাব? সো আমি বলবো নবীনদের প্রতি আমার খুব স্নেহ নিয়ে কথা বলছি। আমিও নবীন ছিলাম একদিন, আমিও চেষ্টা করেছি তাদের এই যারা আজকে, আমি তো এসে বিখ্যাত ডাইরেক্টর পেয়েছি, মিউজিক কম্পোজার পেয়েছি, মিউজিকের পীর পেয়েছি, বিখ্যাত। তখন তো কেবল শুরু বাংলাদেশের। আমি তখন নতুন, আমি তখন 21 বছরের ছেলে, 21 বছরের বয়সে আমি। অবশ্য তুমি কিন্তু একটা কথা শুনে রেখো যে 21 বছরে বাংলাদেশে সবচেয়ে সর্বকনিষ্ঠ বয়সে মিউজিক ডাইরেকশন শুরু করেছে, যে সেটা হচ্ছে আমি। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। এত ব্যস্ততার মাঝেও, আপনি এত ব্যস্ত তার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত চমৎকার কিছু সময় আমাদের সাথে কাটিয়েছেন, এই জন্য ধন্যবাদ। চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। শিবু, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ তোমার আমন্ত্রণে আসা। তোমার প্রডিউসারকে ধন্যবাদ দিও, সভাপতিকে ধন্যবাদ দিও, আর ধন্যবাদ দিও সেই মানুষটিকে যাকে আমরা সবাই পছন্দ করি, সারা বাংলাদেশের মানুষ পছন্দ করেন, একজন গুণী মানুষ এবং ভালো লাগার মানুষ, ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান, যিনি আমরা দেশবাসী আমরা সবাই জানি যে উনি একজন কণ্ঠশিল্পী হয়ে উঠেছেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঘরে ঘরে ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ। অ্যান্ড আমার কথা হচ্ছে যে আমরা আজকে এই অবস্থাতে পড়েছি, কালকে থাকবে না। প্রতিদিন সূর্য উঠবে, প্রতিদিন ভোর হবে। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার, চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা। তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।